আজকের গল্প এমন একজন মহিলার, যার জন্য করওয়া চৌথ কখনো খুশির উৎসব হয়নি। এই গল্পটি রীতার, যে রাজস্থানের একটি ছোট্ট গ্রামে বাস করত। রীতার বিয়ে মাত্র 2 বছর হয়েছিল তখন, কিন্তু তার স্বামী বিজয়ের নিষ্ঠুরতায় তার সংসার দুর্বিষহ হয়ে উঠেছিল। তখন অনেক রাত। রীতা তার স্বামী বিজয়ের আসার অপেক্ষা করছিল। বিজয় নেশায় মত্ত হয়ে বাড়ি ফেরে আর এসেই টেবিলে বসে পড়ে। আরে এটা কি দিয়েছিস রীতা? খাবারে এত নুন? আরে খাবারে নুন দিয়েছিস নাকি নুনে খাবার দিয়েছিস? বিজয়, আমি তো ওটাই বানিয়েছি যেটা তোমার পছন্দ। নুনও তো ততটাই দিয়েছি। আবার মিথ্যে কথা বলা! তুই তো খাবার বানাতেই জানিস না, ফালতু মেয়ে ছেলে। আমি আবার সবজি বানিয়ে দিচ্ছি। আবার? তুই প্রত্যেকবার একই কথা বলিস। আজ তোকে উচিত শিক্ষা দেব। বিজয় রেগে গিয়ে রীতাকে গ্লাস ছুঁড়ে মারে। সেই গ্লাস রীতার কপালে গিয়ে লাগে। সেখান থেকে রক্ত ঝরতে থাকে। বিজয় হাতে লাঠি তুলে নিয়ে চিৎকার করতে থাকে, আজ তোকে আমি জ্যান্ত ছাড়ব না। রীতা ভয়ে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে। বিজয় নেশায় টলমল পায়ে তাকে তাড়া করতে থাকে। দেখতে দেখতে রীতা অন্ধকারে অদৃশ্য হয়ে পড়ে। গ্রাম থেকে অনেকটা দূরে জঙ্গলের মধ্যে একটা কুয়োর পাশে তান্ত্রিক তারামতি বসে আছে। সে তখন তন্ত্র সাধনা করছিল। চারিদিকে ঘোর অন্ধকার ঘন হয়ে রয়েছে। আর তখনই সে শুনতে পেল যে একজন মহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এটা কেমন আওয়াজ আসছে? যেখান থেকে ফোঁপানোর শব্দ আসছিল, তারামতি সেখানে গেল। ঝোপের কাছে সে একজনকে বসে থাকতে দেখল। একটু কাছে গিয়ে দেখা গেল যে সে রীতা, যে এতক্ষণ কাঁদছিল। কে তুমি? এত রাতে এই জঙ্গলের মধ্যে কি করছো? আমার নাম রীতা। আমি পাশের গ্রামেই থাকি। এই জঙ্গলে আমি আমার বরের জন্য লুকিয়ে আছি। কিন্তু কেন? আমার বর বিজয় একজন ঠিকাদার, কিন্তু ও রোজ নেশা করে বাড়িতে ফেরে। আমাকে প্রতিদিন মারধর করে, গালাগালি দেয়। আজকে তো আমায় প্রাণে মারারও চেষ্টা করেছে। ও আমায় মেরে ফেলবে। আমি থাকতে ও তোমাকে মারতে পারবে না। শোনো মা, কালকে করওয়া চৌথ আছে। এই ব্রত স্বামীর দীর্ঘজীবীর জন্যই করা হয়। যদি চাওয়াটা উল্টো হয় তাহলে তুমি ওর মৃত্যুকেও ডেকে আনতে পারো। কিন্তু কিভাবে? তুমি কালকে তৈরি থাকবে। আমি নিজে তোমার বাড়িতে গিয়ে তন্ত্র সাধনা করব। রীতা সেখান থেকে নিজের বাড়ি ফিরে যায়। আস্তে আস্তে সকাল হয়, কিন্তু বাতাসে যেন একটা নিস্তব্ধতা। বিজয় তখন অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সামনে রীতা দাঁড়িয়ে। আরে সরে যাও, নইলে কোন দিন আমি তোমাকে খুনই করে ফেলব। আজকে করওয়া চৌথ, রাতে পুজো হবে। একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরো। হ্যাঁ ঠিক আছে। বিজয় অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আজ করওয়া চৌথ। রীতা সাজগোজ করে, কিন্তু তার মুখে প্রসন্নতা নয়, বরং ঘৃণার ছায়া ঘন হয়ে রয়েছে। সে তারামতির আসার অপেক্ষা করছিল। এমন সময়ে দরজায় টোকা পড়ার শব্দ পাওয়া যায়। রীতা দরজা খুললে দেখে সামনে তারামতি দাঁড়িয়ে। সব কিছু জোগাড় করে রেখেছিস তো? হ্যাঁ। রীতা নিজের সিন্দুক থেকে রক্ত, হাড় আর শ্মশান থেকে আনা ছাই এনে তারামতিকে দেয়। তারামতি একটা কালচক্র বানায়। রীতা, এই কালচক্রতে বসে পড়। আজকে আমি তোকে এমন সিদ্ধি দেব যাতে রক্ত বেতাল তোর বশে চলে আসবে। তারামতি আর রীতা
দুজনে তন্ত্র সাধনায় লিপ্ত হয়। তারামতি সামনে আগুন জ্বালায় আর একটা চালুনি রাখে, তার ভেতরে একটা কালো পাথর রাখা। রক্ত বেতালায় নমঃ, শ্মশান চিতা জ্বালা, তমসির রাতি সন্নাদিতি। রীতা তন্ত্র সাধনায় নিমগ্ন, আর ঠিক তখনই দরজায় কেউ যেন ঘণ্টা বাজালো। রীতা ভয় পেল। এখন কে চলে এলো? যদি কেউ এগুলো দেখে ফেলে তো আমি কি বলবো তাকে? ভয়ে ভয়ে রীতা দরজা খোলে। সামনে বিজয় দাঁড়িয়ে। তাকে দেখে রীতা ভয়ে বাক্যশূন্য হয়ে পড়ে। আরে আমি ফোনটা ভুলে গেছিলাম। বিজয় ফোন নিতে ঘরের ভেতরে ঢোকে, আর তখন দেখে যে ঘরের মধ্যে তন্ত্র সাধনা চলছে। তারামতি বসে আছে। এসব কি চলছে আমার ঘরে? তুমি যাতে দীর্ঘজীবী হও তার জন্য পুজো করাচ্ছি। কিন্তু আগের কোনো কারবা চতে তো তুই এসব করিসনি। এই পুজোটা যেটা আমি করছি সেটা বিয়ের 3 বছর পরই করা সম্ভব। পুজোর জন্য বিকেলে তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে, আমি সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি চলে আসব। বিজয় বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে জানে না যে এই সাধনা তার দীর্ঘায়ুর জন্য নয়, বরং তার মৃত্যুকেই আবাহন করার জন্য হচ্ছে। তারামতি আর রীতা তাদের তন্ত্র সাধনা চালিয়ে যেতে থাকে। রক্ত বেতালায় নমঃ, শ্মশান চিতা জ্বলা, তমসি রাতি সনাদতি। তারামতি যা যা মন্ত্র পড়ে রীতা সেগুলি পুনরায় বলতে থাকে। ঠিক সূর্যাস্তের সময় ধীরে ধীরে একটা বেতাল রীতার পিছনে প্রকট হয়। এটা রক্ত বেতাল। ও আজ থেকে পুরো তোমার বশে থাকবে, তোমার সব কথা শুনবে। ও থাকতে তোমার বর তোমায় কোনো কষ্ট দিতে পারবে না। তারামতি চালুনিটা তুলে তার গায়ে রক্ত লাগায়। এই চালনিটা নাও। আজকে রাতে যখন তুমি তোমার বরকে এই চালনি দিয়ে দেখবে, তো এই রক্ত বেতাল তোমার বরের ভিতরে প্রবেশ করবে আর আস্তে আস্তে ওকে শেষ করে দেবে। তারামতি রীতাকে চালুনি দিয়ে সেখান থেকে চলে যায়। তখন অনেক রাত। রীতা পুজোর জন্য তৈরি। সে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। সারা দিন সে কিছু খায়নি, পান করেনি। মনে তার একটাই চিন্তা যে আজ রাতে সব কিছু শেষ করে দেবে সে। আর তখনই বিজয় অফিস থেকে ফিরে আসে। আমার দেরি হয়নি তো? না, আমি তো তৈরি হয়ে বসেই আছি। চলো পুজো সেরে নি। রীতা চাঁদ দেখার পর চালুনি দিয়ে নিজের স্বামীকে দেখে, আর চালুনি দিয়ে নিজের স্বামীকে দেখার সঙ্গে সঙ্গেই ওই বেতাল বিজয়ের শরীরে প্রবেশ করে। বিজয় দেখে যে আকাশের চাঁদের জায়গায় যেন একটা লাল রঙের গোলা চকচক করছে, ঠিক যেন আগুনের গোলা। বিজয়ের চোখ বন্ধ হয়ে আসে। সে ওখানেই পড়ে যায়। আরে বিজয়ের আবার কি হলো? কি হলো তোমার? ওঠো। রীতা বিজয়ের মুখে জলের ছিটে দেয়। বিজয়ের চোখ খোলে, কিন্তু এখন ওর চোখ যেন মানুষের নয়। ওর চোখ এখন সম্পূর্ণ কালো। চোখের সাদা অংশ বলতে যেন আর কিছু নেই। তার মুখ দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছিল। আর এটা দেখে বিজয়ের বাবা কমল দাস ভয় পেয়ে যান। এ কি, আমার ছেলেটার কি হলো? এ বিজয়ের হলো কি? রীতা বিজয়কে স্পর্শ করা মাত্রই বিজয় সুস্থ হয়ে ওঠে। তাকে দেখতে আবার আগের মতোই হয়ে যায়। কিছুই তো হয়নি বিজয়ের। ওর চোখগুলো এখনই কালো কালো হয়ে গেছিল। ওর মুখ দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছিল। বিজয় ঠিক আছে, আগে বরং আপনি আপনার চোখটা দেখিয়ে নিন। তখন অনেক রাত। রীতা আর বিজয় তাদের ঘরে শুয়ে রয়েছে। হঠাৎ তখনই বিজয়ের চোখ খুলে যায়। রীতা, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। তুমি আমার সঙ্গে কি করেছো? রীতা কিছু বলে না, শুধু দরজায় দাঁড়িয়ে হাসতে থাকে। বিজয় বিছানা থেকে নামে, কিন্তু তার পা উল্টো। তার পায়ের পাতা পিছনে, গোড়ালিটা সামনে হয়ে গেছে। সে রীতার দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ থেমে যায়। তার বুক থেকে হঠাৎ রক্ত বেরোতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি তার বুক চিরে দিয়েছে। ভয়ে ভয়ে বিজয় বলে,
এটা কি হচ্ছে আমার সঙ্গে? বিজয় কোনো মতে হামাগুড়ি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তাকে এভাবে হামাগুড়ি দিয়ে বেরোতে দেখে কমল দাস ভয় পেয়ে যান। বিজয়ের চোখ মুখ আবার সেই ভয়ানক হয়ে পড়েছে। বিজয়, বিজয়, তোর কি হলো? আর তোর শরীর থেকে এত রক্ত বেরোচ্ছে কি করে? কি হয়েছে তোর? কমল দাস বিজয়কে নিয়ে হাসপাতালে যান। বিজয়ের শরীর থেকে তখন ক্রমাগত রক্ত ঝরে চলেছে। তার চোখের রং সম্পূর্ণ কালো হয়ে গেছে, আর সে বারবার একটা শয়তানি ভয়ঙ্কর হাসি হাসছে। ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচিয়ে নিন। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমার কোনো অজ্ঞাত শক্তির প্রভাব বলে মনে হচ্ছে এটা। অজ্ঞাত শক্তি? এর মানে কি? আমি কি করব? কিছু বলুন ডাক্তারবাবু। এটা কোনো চিকিৎসার সমস্যা নয়, এটা আরও অন্য কিছু। তাড়াতাড়ি কোনো জ্ঞানী তান্ত্রিককে ডেকে আনুন, তাড়াতাড়ি। আপনি ডাক্তার হয়েও এরকম অন্ধবিশ্বাসের কথা বলছেন? আপনি ট্রিটমেন্ট করুন, আমার ছেলে ঠিক হয়ে যাবে। কমল দাসের কথা শুনে ডাক্তার বিজয়ের শরীরে ব্যান্ডেজ অবশ্যই করে দেন, কিন্তু বিজয়ের শরীর থেকে রক্ত তখনও ক্রমাগত ঝরে চলেছে। সে কখনো চিৎকার করে তো কখনো ভয়ঙ্করভাবে হাসতে থাকে। আমার খিদে পেয়েছে। এক্ষুনি আনছি বাবা। কমল দাস বিজয়কে খাবার জন্য রুটি দেন। রুটি নয়, শ্মশান থেকে কাঁচা মাংস আনো। বিজয়ের এই কথা শুনে কমল দাস ভয় পেয়ে যান। বিজয় তার বিছানায় শুয়ে, আর তার পাশেই মেঝেতে কমল দাস শুয়ে আছেন। হঠাৎ হাসপাতালের আলো জ্বলানেভা করতে থাকে, আর সেটা দেখে কমল দাস ভয় পেয়ে যান। আর সেই অল্প আলোতেই কমল দাস দেখতে পান বিজয় ছাদে উল্টো হয়ে হেঁটে বেড়াচ্ছে। এভাবে দেওয়ালে হাঁটতে হাঁটতেই বিজয় হাসপাতাল থেকে বেরিয়ে চলে যায়। বিজয়, দাঁড়া বাবা, কোথায় যাচ্ছিস? বিজয় বাবার ডাক শুনেও থামল না। একটা সময় পর সে অন্ধকারে অদৃশ্য হয়ে পড়ল। বিজয় সেই কুয়োর কাছে এসে পড়ে। সে কুয়োতে ঝাঁপ দিতে প্রস্তুত। তার চোখ এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। চোখের রং এখন সম্পূর্ণ কালো, আর তার শরীর থেকে ক্রমাগত রক্ত ঝরছে। রীতা একটু দূরে দাঁড়িয়ে হাসছিল। বিজয় কুয়োতে ঝাঁপ দেয় এবং মারা যায়। তার মৃত্যুর একটু পরেই তার শরীর থেকে সেই বেতাল বেরিয়ে আসে এবং রীতার কাছে আসে। এবার আমার কাজ হয়ে গেছে, আজ থেকে তুমি মুক্ত। কিন্তু আমি তোকে ছেড়ে কোথায় যাব? আজ থেকে তুই শুধু আমার। এতদিন আমি তোর কথা শুনেছি, কিন্তু এখন থেকে তুই আমার সব কথা শুনবি। না, না,